আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে কাকরাইল হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে ইশরাক হোসেনের কর্মীরা। এ নিয়ে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে। গত 14 মে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। আমাদের দাবি একটাই, রায় যেটাই হোক, আমাদের দাবি হচ্ছে কি মেয়র ইশরাককে সিটি কর্পোরেশনে বসাতে হবে, শপথ করাতে হবে। ঢাকাবাসীর দাবি যে জনতার মেয়র ইশরাকরে সে পুনর্বহাল করবে। আমরা আদালতের রায়কে শ্রদ্ধা করি। আজকে যদি আদালত জনগণের রায় মেনে যদি জনগণের রায় দেয় তাহলে এখান থেকে আমরা সরে যাব। আর যদি আদালত জনগণের রায়কে প্রাধান্য না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না। কাকরাইল এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, ইশরাকের সমর্থকদের বিক্ষোভের এখন কি অবস্থা, কি বলছেন তারা, এবং কাকরাইল এলাকার কি পরিস্থিতি দেখছেন? সেখানে তো যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, তো সাধারণ মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ সারা। আসলে আপনি বলছিলেন যে কাকরাইল মোড়ে আসলে ইশরাক সমর্থিত আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে যে আদালতের যে রায়টি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ আজকের জন্য এবং কালকে রায় বা আদেশ প্রদান করা হবে, সে ইয়েতে আসলে তারা খুশি হতে পারেননি। তারা কিন্তু আসলে এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আসলে কোনো কর্মসূচির বিষয়ে আমরা জানতে পারিনি এখন পর্যন্ত। আর যেটি বলছিলেন যে আসলে রাস্তা অবরোধ করে আসলে যে অবস্থান কর্মসূচি, হ্যাঁ আসলে রাস্তা অবরোধ করেই আসলে কর্মসূচি চলছে। তবে ইমার্জেন্সি যে গাড়িগুলো আসলে যেমন অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি বা প্রেস মিডিয়া সহ গুরুত্বপূর্ণ যে গাড়িগুলো তারা কিন্তু আসলে ছেড়ে দিয়েছেন এবং সেগুলো যাওয়ার কিন্তু যথেষ্ট বন্দোবস্ত তারা করে দিয়েছেন। তবে এখানে যে বিষয়টা আসলে নগর ভবন থেকে মৎস্য ভবন থেকে এখন কাকরাইল, আসলে মৎস্য ভবন এবং কাকরাইল দুই জায়গাতেই কিন্তু এই বিক্ষোভটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা কিন্তু যে বিষয়টা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত মানে কর্মী সমর্থকরা যেটা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত আসলে ইঞ্জিনিয়ার ইশরাককে আসলে মেয়র পদে পদায়ন এবং শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তবে পরবর্তী কর্মসূচির বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। তবে পরবর্তী আসলে কর্মসূচি বা এই আন্দোলন চলবে বা বিক্ষোভ চলবে কিনা এই বিষয়ে কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। তো এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার বিকালে একই বেঞ্চ শুনানি শেষে এদিন ঠিক করেছেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এ বিষয়ের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। ইশরাকের শপথ ইস্যুতে আদেশ তো কাল, তো আজ শুনানির পর আইনজীবীরা কি বললেন জানাবেন সবশেষ আপডেট।
স্যার আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে আজকে কিন্তু ইশরাকের যেই শপথ গ্রহণের স্থগিত চেয়ে যে রিটটি করা হয়েছিল, আজকেও কিন্তু তার আদেশ দেওয়ার কথা থাকলেও আজকেও দুই পক্ষের আইনজীবীর মধ্যে কিন্তু শুনানি করা হয়েছে এবং সবশেষে দুপক্ষের আইনজীবীর শুনানি শেষে কিন্তু আগামীকাল এর আদেশ দেবেন বলে কিন্তু দিন ধার্য করেছেন আদালত। তো যেমনটি জানেন যে এখানে আইনজীবীরা এসেছিলেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং আদালতে তারা উপস্থাপন করেছেন যে তাদের এই যে রিটটি করা হয়েছে এটি আসলে সম্পূর্ণভাবে বেআইনি এবং যেহেতু আদালত একটি রায় দিয়েছে তার প্রেক্ষিতে ইশরাক হোসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। তো এর বিপক্ষে আসলে তার শপথ স্থগিত করার কোনো সুযোগ নেই এবং এটি নিয়ে আসলে কোনো রকমের কোনো তালবাহানা করারও কোনো জায়গা নেই বলে কিন্তু তারা আদালতকে জানিয়েছেন এবং আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই যেই চক্রান্তটি হচ্ছে এটি একটি ষড়যন্ত্রের অংশ এবং কোনো একটি মহল এই ইশরাক হোসেনের যাতে শপথ গ্রহণ করে দক্ষিণের মেয়র হিসেবে শপথ না নিতে পারেন সেজন্য কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এমনটি কিন্তু আদালতে দাবি করেছেন ইশরাক হোসেনের যারা আইনজীবী ছিলেন তারা। অন্যদিকে রিটকারী আইনজীবীরা বলছেন যে এই আদালত যেই রায়টি দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনের পক্ষে যারা আইনজীবী যারা এই এফিডেভিট করেছেন তারা কোনোভাবেই ইশরাক হোসেনের পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়ে এই কাজগুলো করেছেন এবং দাপ্তরিক যেই সমস্ত কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু এই ভাবেই হয়েছে, যার কারণেই কিন্তু তারা এখানে আবেদনটি করেছেন এবং যাতে কোনোভাবেই তাকে এই শপথ গ্রহণ করতে দেয়া না হয় এমনটি কিন্তু তারা দাবি করেছেন। তো দুপক্ষেই আশা করছেন যে ইশরাক হোসেনের আইনজীবীরা আশা করছেন যে এই যে রিটটি করা হয়েছে এটি আসলে বাতিল হয়ে যাবে এবং ইশরাক হোসেন মেয়র হিসেবে দক্ষিণের নগরপিতা হিসেবে কিন্তু শপথ গ্রহণ করবেন। অন্যদিকে রিটকারী আইনজীবীরাও তারাও আশা করছেন যে আদেশটি তাদের পক্ষেই যাবে। তো সব কিছু মিলিয়ে আগামীকাল আসলে বোঝা যাবে বেলা 11:30টার দিকে এই আদেশটি জানাবেন এবং আদেশ আদালত দিবেন এবং তখনই আসলে বোঝা যাবে যে আদেশটি আসলে কার পক্ষে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ছাড়া জিকো, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করে দলটি। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে 11টার পর থেকে ইসি ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। পরে বেলা 12টার দিকে কর্মসূচি শুরু হয়। এ সময় এনসিপির নেতারা বলছেন নির্বাচন কমিশন একটি বড় দলের পক্ষপাত করছে। তাদের অভিযোগ সাংবিধানিক প্রতিষ্ঠানের চেহারা হারিয়েছে ইসি, তারা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে। জাতীয় স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে করতে এই কমিশন সক্ষম নয়। এ সময় নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন আগে কিনা সরকারের সিদ্ধান্ত ইসির নয়। এনসিপির দাবি রাজনৈতিক, ইসি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করবে না বলেও জানান তিনি। একটু দ্রুত করতে হবে না, স্থানীয় সরকার সবাই বসে পড়ুন। স্থানীয় সরকার সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অন্তরা, নির্বাচন কমিশনের সামনে এখন কি পরিস্থিতি, এনসিপির নেতাকর্মীরা কি বলছেন? এনসিপির নেতাকর্মীরা তাদের যে এখানকার যে বিক্ষোভ সমাবেশ সেটি শেষ করেছে এবং তারা মূলত বলতে চাইছে যে নির্বাচন কমিশন মূলত বিএনপির কথা শুনছে, যে কারণে তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। সুতরাং নির্বাচন কমিশন মোটেই নিরপেক্ষ নয়। যদিও এ বিষয়ে ইসি সানাউল্লাহ তিনি আসলে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি আসলে বলছেন যে তারা নিরপেক্ষভাবেই আসলে কাজ করছে। আপনি দেখছেন যে এই জায়গাটিতেই কিছুক্ষণ আগে যে বিক্ষোভ সেটি আসলে হয়েছে এবং বিক্ষোভটি মাত্রই আসলে শেষ হয়েছে। তো আসলে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন
নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কিন্তু ইসির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে নিরপেক্ষভাবেই কাজ করছে। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে পুরোপুরি প্রশ্নবিদ্ধ, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে তারা এখন পর্যন্ত এমন কোনো কাজ করেনি যাতে তাদেরকে প্রশ্ন করা যেতে পারে। আর এনসিপির পক্ষ থেকে যে কথাটি বারবারই বলা হচ্ছে যে স্থানীয় সরকার যে নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আসলে তারা বলছেন যে তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনটি আগে চায়, কিন্তু ইসির পক্ষ থেকে আসলে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে তারা সরকার যে কথাটি বলবে তারা আসলে সেভাবেই সামনে এগোবে। তো সরকার যদি বলে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, তাহলে স্থানীয় সরকার নির্বাচনই তারা আগে করবে। সরকার যদি বলে জাতীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাহলে তারা জাতীয় নির্বাচনই আসলে আগে করবে। তো এ বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে যেটা বলা হবে সেই অনুযায়ী আসলে তারা সামনে এগোবে। তবে আজকে তারা এই যে বিক্ষোভ করলো সেটির মূল কারণ আসলে স্থানীয় সরকার নির্বাচনটি যেন আগে করা হয় সেই দাবিটির প্রেক্ষিতে, এবং তাদের পক্ষ থেকে আরও বেশ কিছু দাবি করা হয়েছে। তারা বলছেন যে ধরনের সংস্কারের প্রস্তাব তারা দিয়েছেন ঐকমত্য কমিশনের কাছে, সেই সকল সংস্কার আসলে বাস্তবায়ন করা এখনো পর্যন্ত হয়নি। তো এবং সেই সকল সংস্কার যদি বাস্তবায়ন করা হয় তারপরেই আসলে তারা নির্বাচনের দিকে এগোতে চান। তো নির্বাচন কমিশন যদি এই সংস্কার প্রস্তাবগুলো পুরোপুরি মেনে না নেয় বা তাদের সকল সংস্কার যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়াটা যুক্তিযুক্ত হবে না বলেই এনসিপি আসলে মনে করছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তর, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকার তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপির বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। অনতি বিলম্বে সব ষড়যন্ত্র বন্ধে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন। দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন, 2006 সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর 8 নম্বরে 7 একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে 2014 সালের 6 মার্চ শাহবাগ থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। 2016 সালের 8 ডিসেম্বর মামলাটি বাতিলের জন্য ফৌজদারি রিভিশন মামলা করেন মির্জা আব্বাস। একই বছরের 14 ডিসেম্বর মামলাটি কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল ও 3 মাসের স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। 2019 সালের 13 মে ওই রুল খারিজ করে দেন হাইকোর্ট। বর্তমানে ঢাকা শহরে যে স্কারসিটি, জায়গার যে সংকট, এই সমাধানের জন্য তৎকালীন প্রস্তাব ছিল 6 তলা পর্যন্ত ভবন করতে পারবে। তিনি বলেছেন না, এটা 10 তলা করতে হবে, যেটা বর্তমানে সময়ের বাস্তবতা। যেহেতু মির্জা আব্বাসের কোনো ইনভলভমেন্টই নাই, সেই জন্য তার বিরুদ্ধে এই অ্যান্টি কারাপশন আইনে কোনো মামলা চলতে পারে না। আদালত বলেছে 11:30টায় আদেশ এবং অ্যাকর্ডিংলি 11:30টায় আদেশ হয়েছে। আমাদের যে অ্যাপিল, সেটা অ্যাপিলটা অ্যালাউ করেছে। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এর আগে জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়। অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছর কারাদণ্ড ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
গেল বছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে। ১৭ বছরের পর গত ৬ মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে আপিল করেন। হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিল মঞ্জুর করেন। সংস্কার চলমান প্রক্রিয়া। আজকের সংস্কার পরবর্তীতে পুনঃসংস্কার করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন। প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বিএনপি। বুধবার গুলশানে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আজকে আমরা যে সংস্কারটা করছি, এই সংস্কারটা কিন্তু আগামীকাল এমন হতে পারে যেটাকে আবার পুনরায় সংস্কার করা দরকার। যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক সরকার এসে মানুষের সত্যিকার প্রতিনিধি হিসেবে এই তথ্যগুলো কাজে লাগাবে। আমি পিআরআইকেও কংগ্রেচুলেট করি যে তারা এই ম্যাসিভ ওয়ার্ক, তারা বলছেন যে তারা 6 মাস সময় 3 মাস দিয়ে শুরু করেছিল, 6 মাস মোটামুটি এভাবে বলছে এবং 8 মাস অলরেডি পার হয়ে গেছে। আমি মনে করি না যে 8 মাসও যথেষ্ট সময় স্টার্ট করেছে। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে জিজ্ঞাসাবাদ শেষে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এনসিটিবি কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নিয়েছেন তিনি। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে দুপুরে ঈদ যাত্রা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে কথা জানান তিনি। শ্রমিকদের পাওনা নিয়ে উপদেষ্টা জানান, গাজীপুরে টিএনজেড, মাহমুদ গার্মেন্টস সহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে 28 মের মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওয়া পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে বলে উল্লেখ করেন তিনি। মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন, আর যদি না করেন তাদের জন্য আমার হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে, তারা যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন, ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ, যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। বাংলাদেশে দ্রুত একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার 40 জন পার্লামেন্ট সদস্য। এই আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব বিলুপ্তির আহ্বানও জানান তারা। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার বসবাসকারী বাংলাদেশিরা চলতি বছরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। এই পদক্ষেপগুলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের তথ্য মতে বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 7 দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে সকাল 8টায়। পূর্বাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টা থেকে। ঈদযাত্রার কোনো টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন সর্বোচ্চ 4টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। আজ দেয়া হচ্ছে 31 মের টিকিট। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার।
রাখাইন ইস্যুতে মানবিক চ্যানেল ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয় এবং আমরা সেটা করতে চাই না। দ্বিতীয়ত, খাদ্য সংকটে রাখাইন সম্প্রদায়ের লোকজন বিভিন্ন সময়ে আমাদের সীমান্তে এসে খাদ্য এবং ঔষধের সহায়তা চেয়েছেন এবং তারা যদি আসা শুরু করেন তাহলে তো বিরাট এক সংখ্যায় নতুন ধরনের শরণার্থীর মুখোমুখি আমাদের হতে হবে। আমরা সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি। জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখাইনে আর চলা সম্ভব নেই, এই কারণে যে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার ত্রাণ রাখাইনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনারা জানেন জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা। আমরা বিষয়টি বিবেচনা করছি, কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে। প্রথম কথা হচ্ছে যে যেগুলো জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে এই সাহায্য বা সহযোগিতা এটা প্রাপ্তির ব্যাপারে বা বিতরণের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এটা নন ডিসক্রিমিনেটরি, তার মানে কাউকে এর থেকে বঞ্চিত করা যাবে না। There will be no weaponization of aid, এটা কোনো যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না। আর আমাদের তরফ থেকে আমাদের সংকল্প হচ্ছে এই যে আরাকানের যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে, আমরা তাতে রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দেখছি না। আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে, যে ছবিটা আমরা দেখছি আরাকান প্রশাসনের, সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে যাব। তো আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করব না। তারা যদি এক্সক্লুসিভলি রাখাইনদের নিয়ে মানে রাজ্য পরিচালনা করতে চায় তাহলে সেটা হবে একটা অ্যাপারথাইড রাষ্ট্র, সেটা আমরা মেনে নিতে পারি না। তাদেরকে কতগুলো বলা হয়েছে, আমরা আশা করছি যে তারা এর সদুত্তর দেবে। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে চাই। বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারে প্রত্যাবাসন করা। আমরা এই কাজটি করার সকল অপশনে আমাদের টেবিলে থাকবে। আমরা সর্বপ্রযত্নে এবং আমাদের সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোনো সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই রুট দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদেরকে এইটুকুই বলল যে আপনারা এই সাহায্য, যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার রোহিঙ্গাদেরকে গত 7-8 বছর ধরে, সেটা আমাদের চোখের সামনে,
তারা বললে এর কিছুটা দূরে বর্ডার, আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। আমি আবারও বলছি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এবং আপনারা সেটা প্রমাণ করতে পারবেন, যোগাযোগ করলেই পাবেন। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন। আমরা করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজন নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। আপনারা জানেন যখন মায়ানমারে ভূমিকম্প হলো, আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি নাই, আমরা পাঠিয়ে দিচ্ছি। দর্শক, আমরা যুক্ত ছিলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যে। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।